This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, আজকের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি রয়েছি রফিক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর শঙ্করদীপ দাস। শঙ্করদা, 14 তারিখের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম মুখ খুললেন। এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। বিষয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা এক্স হ্যান্ডেলে লিখেছেন বা দাবি তুলেছেন, অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে অনেকটাই একই। এখন বিষয় হচ্ছে আর.জি. কর কাণ্ডের পরে 14 তারিখের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম কোনো মন্তব্য করছিলেন না, মুখ খুলছিলেন না। সেই জায়গা থেকে অনেকে মনে করছিলেন যে আর.জি. কর কাণ্ডে সরকার যেভাবে হ্যান্ডেল করছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক জট তৈরি হয়েছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হচ্ছে? কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে দাবি করছেন অনেকটা, পুরোপুরি না হলে অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে চিঠি লিখছেন। এই বিষয়টা নিয়ে তোমার কি মত? না, এটা হচ্ছে একটা খুব সামান্য বিষয়, মানে সাধারণ সরল করে বলা যায়। সেটা হচ্ছে যে আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে 14 তারিখ রাত্রিবেলা যখন এখানে স্টুডেন্টরা ডাক দিয়েছিলেন যে নারীরা রাতকে দখল করে নাও, সেই সময় আর.জি. কর হাসপাতালে একটা ভাঙচুরের ঘটনা ঘটে। ঠিক, আর.জি. কর হাসপাতালে যখন ভাঙচুরের ঘটনা ঘটছে বা ঘটে গেছে, তখন আমরা দেখি রাত 1:44 বা ওই 40 মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন যে ঘটনা আর.জি. কর হাসপাতালে ঘটেছে সেটাকে মেনে নেওয়া যায় না। তিনি নিজে কলকাতা পুলিশ কমিশনারকে ফোন করেছেন এবং বলেছেন যে এই যে ডাক্তাররা, যারা জুনিয়র ডাক্তাররা যারা ওখানে প্রতিবাদ জানাচ্ছেন, তারা তো ন্যূনতম এটুকুনি এক্সপেক্ট করতেই পারেন যে তাদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তার বিষয়টা। সেখানে একটা হাসপাতালের মধ্যে এরকম মব ঢুকে গিয়ে ভাঙচুর করবে, দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। এক্সাক্ট লাইনটা আমার মনে নেই, মোদ্দা এটা বলি। একদমই তাই। তারপরে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছে। ঠিক আছে, একটা ক্রাইসিসের মোমেন্ট। গত 10 দিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট এবং শাসক দল একটা ডিপ ক্রাইসিসে রয়েছে। তার কারণ একটা বড় ঘটনা, খুবই স্পর্শকাতর এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে এবং সেটার হ্যান্ডলিং নিয়ে যেভাবে গভর্নমেন্ট হ্যান্ডেল করছে তা নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে। ঠিক সেই মুহূর্তে যখন অভিষেক সাইলেন্ট হয়ে গেছে, তখন একটা কোয়েশ্চেন তৈরি হয় যে অভিষেক কেন সাইলেন্ট হয়ে গেছে। এবার আমরা যেটা তৃণমূলের লোকজনের সাথে, নেতাদের সাথে কথা বলে এরা বুঝতে পারছিলাম যে অভিষেক এই পুরো ব্যাপারটার মধ্যে ঢুকতেই চাইছেন না, কারণ উনি মনে করছেন যে গভর্নমেন্টের এই ব্যাপারটাকে যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল সেভাবে হ্যান্ডেল করতে পারেনি। তার ফলে তার যখন কোনো কথা শোনা হচ্ছে না তখন তিনি চুপ করে রয়েছে। এটার পরে আজকে কি দেখা গেল? এটার পরে আজকে দেখা গেল যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। কি পোস্ট করেছেন? অভিষেকের বক্তব্য হচ্ছে যে এই যে আর.জি. করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, একজন শিক্ষার্থী পড়ুয়ার ধর্ষণ এবং তাকে খুন করার ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনার পরে গত 10 দিনে সারা ভারতবর্ষে হিসাব মতো প্রায় 900টি এরকম ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা ঘটেছে। মানে অ্যাভারেজে প্রতিদিনে 90টি ঘটনা ঘটেছে। সুতরাং এত কিছু যে আলোচনা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না যে এইটাকে দমন করার জন্য, এটাকে ঠেকানোর জন্য কি স্ট্রিনজেন্ট পদক্ষেপ করা উচিত। তার মতে এটার জন্য একটা সেন্ট্রালাইজড, একটা সেন্ট্রাল ল করা উচিত। ঠিক আছে, এবং এটা এনশিওর করা উচিত যে এই ধরনের ঘটনার পরে ট্রায়াল এবং কনভিকশন 50 দিনের মধ্যে হয়ে কমপ্লিট করতে হবে। এরপর আমরা কি দেখলাম যে আজকে বিকেলবেলা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি একটি চিঠি পড়লেন। সেই চিঠিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছেন। তাতে মুখ্যমন্ত্রী ওই একই কথা বলেছেন যে কথাটা আজকে সকালবেলা এক্স হ্যান্ডেলে অভিষেক বলেছেন। শুধুমাত্র একটাই ডিফারেন্স আছে, মানে অ্যাকর্ডিং টু আলাপন বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা দেখে আমরা যা বুঝতে পারছি যে অভিষেক বলেছেন যে ট্রায়াল শুড বি ডান উইদিন 50 days, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ট্রায়াল 15 দিনের মধ্যে শেষ করতে হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে করতে হবে। তো এই যে দুজনের, যে একজনের এক্স হ্যান্ডেলের পোস্ট এবং আর একজনের চিঠি, এই যে দুজনের বয়ান যখন মিলে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটা ধারণা তৈরি হচ্ছে যে কোথাও বুঝি
মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সহমত হচ্ছেন, দুজনে সর্বসম্মতভাবে আলোচনা করে এই পোস্ট করেছেন, একজন এক্সেন্ডেলে আর একজন চিঠি লিখেছেন। কিন্তু এইটা না খুব অ্যাপারেন্ট ধারণা, ঠিক আছে, এটা তো আমরা উপর থেকে দেখে 2 2 4 করছি। ঘটনা হলো সত্যি কি কোনো সহমত হয়েছে? দেখো, একটা আমি বারবার করে বলি, যেটা হচ্ছে যে একটা সংসারও যখন চলে তখন ঠোকাঠুকি লাগে। তৃণমূল একটা বড় রাজনৈতিক দল, মানে বড় এই কারণেই বলছি যে সংখ্যার হিসেবে তৃণমূলের এখন লোকসভায় 29 জন সাংসদ, রাজ্যসভায় 13 জন সাংসদ, প্রায় মানে 42 জন সাংসদ। সর্বভারতীয় স্তরে খুব কম রাজনৈতিক দলের এত সাংসদ রয়েছে, ঠিক আছে। খাতায় কলমে এখন আঞ্চলিক দল তৃণমূল, কিন্তু অনেক জাতীয় দলের থেকে অনেক বেশি সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসে, এবং বিরোধী ইন্ডিয়া জোটে 3rd লার্জেস্ট পার্টি হচ্ছে তৃণমূল। সুতরাং এত বড় একটা দল, সেই দলে পরিচালনা এবং তার একটা সরকার, পশ্চিমবঙ্গের মতো একটা বড় স্টেট পরিচালনার ক্ষেত্রে যে দলের মধ্যে মতান্তর বা মতের অমিল হবে, এটা বাট ন্যাচারাল, এটা খুব স্বাভাবিক। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল বা সরকার পরিচালনার ক্ষেত্রে যদি মতের অমিল হয় কোনো বিষয়ে, তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আজকে যে আমরা দেখলাম যে চিঠির বয়ান এবং এক্সেন্ডেলের পোস্টের বয়ান যে মিলে গেল, এটা কিন্তু অ্যাপারেন্ট 2 2 4। এটা মানে এই নয় যে সহমত হয়ে গেছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি শুধুমাত্র অভিষেক একটা পোস্ট করেছেন, অভিষেক কিন্তু মুখ খোলেনি, অভিষেক সোশ্যাল মিডিয়া একখানা পোস্ট করে দিয়েছেন। সেইটা দেখেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হতে পারে, আচ্ছা অভিষেক তো যেটা বলেছে সেটা হচ্ছে খুব রেশনাল একখানা বিষয়, তাহলে আমি এইটা নিয়ে, এই দাবি নিয়ে আমিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখি, এটা হতে পারে। তার মানে কি? তার মানে এটা মানে এই নয় যে সহমত হয়ে গেল, বা যেভাবে সরকার চলছে এবং দল চলছে সেটা নিয়ে অভিষেকের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সহমতি রয়েছে, এরপরেও মতান্তর থেকে যেতে পারে। ফলে আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কোনো অ্যাবসলিউট মিনিং খোঁজা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, মানে এই ঘটনাটা দিয়েই বলা যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সহমত বা সর্বসম্মতি গড়ে উঠেছে, ঠিক আছে। কিন্তু এটা ডেফিনেটলি একটা ইঙ্গিত, একটা সহমতের ইঙ্গিত, কিন্তু সহমত হয়ে গেছে এটা বলা যাবে না। কারণ আমি যতদূর জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে যেভাবে সরকার চলছে তাতে প্রচুর ইনএফিশিয়েন্ট লোকজন রয়েছে যারা ডেলিভার করতে পারছে না, ঠিক আছে, একদম ঠিক। এবার এই ডেলিভারিটা অনেক রকম হয়। এই ডেলিভারি মেকানিজমটা একরকম হতে পারে যে গভর্নমেন্ট যে সার্ভিসগুলো দিচ্ছে সেই সার্ভিসটা ঠিকমতো মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, মানে ডেলিভারি মেকানিজমটা ঠিকমতো কাজ করছে কিনা। 2 হচ্ছে যে সরকারের সঙ্গে মানুষের যে ইন্টারফেস, যে যোগাযোগ, সেখানে সেই কমিউনিকেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। অভিষেক মনে করেন যে এই সরকারের মন্ত্রিসভা এবং আমলাতন্ত্রে এমন কিছু লোক রয়েছেন যারা ইনএফিশিয়েন্ট, যারা নামেই রয়েছে, মানে যাদের কোনো এফেক্টিভিটি নেই, বরঞ্চ যাদের মুখ ডিসক্রেডিটেড হয়ে গেছে, ঠিক আছে। ফলে যাদেরকে সামনে রেখে সরকার চললে সেটা খুব একটা পজিটিভ ভাইব দেবে না। সুতরাং একটা ওভারঅল একটা রিসাফল দরকার, যেটা হচ্ছে আমলাতন্ত্রেও বদল হবে এবং মন্ত্রিসভাতেও বদল হবে। মনে করে তুমি দেখবে যে 21-এর মঞ্চ থেকে অভিষেক দলের অর্গানাইজেশন এবং মিউনিসিপ্যালিটি স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরেও বদলের একটা কথা বলেছেন, ঠিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে অভিষেক একটা শুদ্ধিকরণ, একটা বদল, এবং যেটা অ্যাকচুয়াল বদল, যেটা শুধুমাত্র কসমেটিক নয়, এরকম একটা বদলের কথা চাইছেন। এবার বুঝতে হবে যে অভিষেকের বয়স কম, তার একটা রোমান্টিসিজম থাকতে পারে বদলের জন্য। আবার মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোড় খাওয়া রাজনীতি, ঠিক আছে, দীর্ঘদিন তার রাজনৈতিক দীর্ঘ জীবনের কেরিয়ার, তিনি 3বারের মুখ্যমন্ত্রী, তার আগে কেন্দ্রের মন্ত্রী, সাংসদ ইত্যাদি প্রভৃতি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও একটা রক্ষণশীলতা আছে। অভিষেক যেমন ফ্ল্যামবয়েন্ট, মানে একটা ওভার জিলাস, একটা যে চেঞ্জ করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা রক্ষণশীলতা আছে। উনি মনে করেন যে তার পুরনো লোক, যাদের কাছ থেকে উনি একটা সময় সার্ভিস পেয়েছেন, যারা দলের জন্য, সরকারের জন্য কাজ করেছে, তাদের দুম করে সরানোটাও ঠিক নয়, ঠিক আছে। তো ফলে এইটাও কিন্তু সে একটা নবীন প্রবীণের ভাবনার সংঘাত, ঠিক আছে। তো এইখানে একটা কনভার্জেন্স দরকার, ঠিক আছে। যে কনভার্জেন্সটা তারাই করবেন, আমরা তো অবজারভার, ঠিক আছে, আমরা শুধু দেখব। তো এই জায়গাটাতে হচ্ছে না। ফলে অভিষেক যেটা চাইছে,
আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন এটার মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে বলে আমার মনে হচ্ছে, এবং সেইটা অ্যাকচুয়ালি গোটা পার্টির মধ্যে চালিয়ে গেছে এবং গোটা প্রশাসনের মধ্যে চালিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি ভেতরের দুজনের মধ্যে রসায়ন যাই হোক না কেন, পার্টির একটা বড় অংশ এবং প্রশাসনের একটা বড় অংশ মনে করে যে তাদের মধ্যে কোথাও একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, একটা গ্যাপ হচ্ছে, যেটা কি একটা ওভারঅল দিশাহীনতাও দেখাচ্ছে। মানে নিচের তলায় এই যে আজকে ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্রাইসিসের মধ্যে পার্টি এবং গভর্নমেন্টকে তারা কিভাবে ডিফেন্ড করবে সেই জায়গাটা তো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ঠিক আছে, তারাও এফেক্টিভলি মানুষকে বোঝাতে পারছে না। মানে যেমন ধরো যে আজকে আরজি করের এপিসোড হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রোববারের মধ্যে তদন্ত শেষ করতে হবে, কালপ্রিটকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তার মানেটা কি? তার মানে উনি বোঝাতে চাইছেন যে আমিও জাস্টিসের পক্ষে। কিন্তু এই যে সল্ট লেকে ডার্বির ওখানে লাঠি চালানো বা অন্যান্য ঘটনা, তাতে একটা পারসেপশন কারো কারো মনে তৈরি হচ্ছে যে না সরকার বোধহয় প্রতিবাদকে ঠেকাতে চাইছে, সরকার বোধহয় এখনই মানে এই যে তদন্ত সেটাকে ধামাচাপা দিতে চাইছে। কোনোভাবেই কিন্তু সেটা ইন্টেনশন হয়তো নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই এই যে অ্যারেস্ট করা 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা, কারণ সেটা চিফ মিনিস্টারের প্রেশার না থাকলে এত দ্রুত হয় না। এবং তুমি দেখো যে ইন্টারেস্টিংলি তারপরে সিবিআইও ফার্দার অ্যারেস্ট করতে পারেনি। ঠিক আছে, মানে যদি কাউকে পেত সিবিআইও কিন্তু ফার্দার কাউকে একদম ডিটেইনও করতে পারেনি। তো তারপরে ইন্টেনশন রং ছিল না, কিন্তু পারসেপশনটা হরিবলি গন রং। একদম ঠিক আছে। সবার লাস্ট প্রশ্ন, কিন্তু একটা শাসক দল সরকার এরকম একটা বড় ঘটনা ঘটে গেছে, কলমে বলতে গেলে 2 নম্বর বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই ঘটনায় তিনি একেবারে চুপ। এটা কি শাসক দলের জন্য খুব একটা ভালো হচ্ছে না? তো ভালো হচ্ছে না, তার কারণ হচ্ছে যে যখন ক্রাইসিস, যে কোনো ক্রাইসিস ডিমান্ড করে যে ঐক্যবদ্ধ অ্যাপ্রোচ। ঠিক আছে, মানে সেটা শুধু তৃণমূলের জন্য না, যখন কোনো প্রতিষ্ঠানের একটা ক্রাইসিস আসে তখন এক্সপেকটেশন থাকে যে সবাই মিলে জোটবদ্ধভাবে কাজ করবে। তো এইখানে যখন দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেস হয়ে যাচ্ছেন উনি বলছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিইং পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নীরব। ঠিক আছে, তো সেইখানে নীরব থাকতেই পারেন। এটা যদি স্ট্র্যাটেজিক হয় যে না মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, অভিষেক বলবেন না, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে থাকাও মানে আমাদের সেম ভয়েস। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কোন এটাকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে একটা ডিফারেন্স হচ্ছে। এইটা ক্রাইসিসের মধ্যে এটাও খুব একটা ভালো মেসেজ দিচ্ছে বলে আমার মনে হয় না। একদমই শঙ্করদা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গ্যাপ থেকে থাকে, সেই গ্যাপ কবে পূরণ হয় সেদিকে আমার নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানে।